আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের গতকালের ম্যাচে প্লেয়ারদের পারফরমেন্স কীরকম ছিল। ইন্ডিভিজুয়াল প্লেয়ার ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকে কীরকম খেলেছে, তাদের কোন জায়গায় মনে হয়েছে ভুল ত্রুটি ছিল বা কিছুর অভাব ছিল, আর কোন প্লেয়ার নিজের টপ ফর্মে খেলেছে, সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলে রাখা দরকার, মোহনবাগানের ওভারঅল পারফরমেন্সটা যথেষ্ট ভালো হলেও ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কিছু পারফরমেন্সের ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল। প্রথমে বিশাল কায়েতকে দিয়েই শুরু করি। বিশাল কায়েতের পারফরমেন্স নিয়ে কোনো রকম আলোচনা করার মতো কোনো জায়গা নেই, কারণ বিশাল কায়েত কোনোভাবেই গতকালের ম্যাচ হোক তার আগের ম্যাচ হোক সেইভাবে টেস্টেড হননি। দু একটা সিচুয়েশানে তার আউটিং কিন্তু মোহনবাগানকে একটা গোল কনসিড করা থেকে বাঁচিয়েছে, এটাও বলতে হয়। আউটিংগুলো যথেষ্ট ভালো ছিল, সেগুলো ছাড়া কিন্তু বিশাল কায়েতের সেইভাবে কোনো টেস্টিং হয়নি। নেক্সট যদি অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কথা বলি, অ্যালবার্টো রড্রিগেজ গত বছর যেখানে শেষ করেছিল এবছর সেখান থেকেই শুরু করেছে। তার পারফরমেন্সে কোনো রকম ডাউনফল কিন্তু দেখা যায়নি, বরং আমার কিছু কিছু ক্ষেত্রে আগের বারের থেকেও ভালো লাগছে এবং সে ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে। এবার যদি চলে আসি মেহতাবের কথায়, মেহতাবেরও প্রশংসা প্রাপ্য, কারণ মেহতাব বুঝতেই দিচ্ছে না যে আমরা একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক এবং একজন ফরেন ব্যাকে খেলছিলাম, যেটা গত বছর আমাদের দুজন ফরেন সেন্ট্রাল ব্যাক ছিল। এবং এর সঙ্গে এটাও বলতে হয় যে দুটো ম্যাচে কিন্তু ডিফেন্সের ওপরও সেই রকম লেভেলের চাপ পড়েনি। অ্যালবার্টো রড্রিগেজের খেলায় কয়েকটা জায়গায় দারুণ ঝলক দেখা গেছে, কিন্তু মেহতাব অ্যাকচুয়ালি কতটা এই টিমে ফিট হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে সেই রকম টাফ অপোনেন্ট হলে এবং অপোনেন্টের সেই লেভেলের অ্যাটাক হলে। এবার যদি চলে আসে আমাদের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে, তাহলে তাকে নিয়ে যতটা বলবো সবটাই কম হবে। সুভাশিস যেন তাদেরকে রিপ্রেজেন্ট করে যারা সবসময় বলে যে এজ ইজ এ নাম্বার অনলি। সুভাশিসের যত বয়স বাড়ছে তার ফিটনেস পারফরমেন্স যেন ধীরে ধীরে সে বাড়াচ্ছে। অন্তত গতকালের ম্যাচে সেটা দেখে মনে হয়েছে। তার যে ক্রসটা থেকে গোল হয়েছে সেই ক্রসটাও অসাধারণ ছিল, পিন পয়েন্টেড ক্রস ছিল। দিমিত্রি একবার হাত তুলে দেখিয়ে দিয়েছিল আমি এখানে আছি, এবং সুভাশিসের ক্রসটা যেন তাকে উদ্দেশ্য করেই বাড়ানো হয়েছিল। এবং ওই গোলটার পেছনে কিন্তু জেমি ম্যাকলারেনের একটা বড় অবদান ছিল, কারণ জেমি ম্যাকলারেন দুজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়েছিল, যার ফলে দিমি কিন্তু ওপেন হয়ে গেছিল। অভিষেক সিং হচ্ছে এমন একটা প্লেয়ার যে মারাত্মক লোড নিয়ে খেলছে এবং আমার যথেষ্ট ভাল লাগছে। আমার অভিষেক সিংকে বলতে পারেন অন্যতম সেরা লাগছে, যে কিছুটা রাইট আউট খেলছে, মানে রাইট ব্যাক থেকে খেলছে। আবার সুভাশিস যখন উঠে যাচ্ছে আমার রান আওয়ারে নামছে, তখন সে লেফট সাইড দিয়ে খেলছে এবং দুটো সাইডেই প্রায় সমান লেভেলের পারফরমেন্সে দিচ্ছে। এটা একটা অ্যাসেট। এইরকম লেভেলের প্লেয়ার কিন্তু খুব কমই পাওয়া যায়। আপুইয়া কি খেলছে, আপুইয়ার পজিশনিং দেখলে আপনি বুঝতে পারবেন। যখন খেলা শুরু হচ্ছে আপুইয়া কিন্তু নিমেষের মধ্যে ঢুকে গিয়ে 3 ব্যাকের সিস্টেমে 3 নম্বর ব্যাকের পজিশনটা নিয়ে নিচ্ছে। মেহতাব চলে আসছে একটু রাইটে, অ্যালবার্টো সামলাচ্ছে লেফটটা, আর আপুইয়া চলে আসছে মাঝখানে। তো বলতে পারেন সিস্টেমটাকে দুর্ধর্ষভাবে অ্যাডপ্ট করেছে আপুইয়া সাইলেন্টলি পেছন থেকে গেমটাকে কন্ট্রোল করছে, যেটা হয়তো আপনি পুরো খেলা দেখলেও ওইভাবে বুঝতে পারবেন না যদি খুব খুঁটিয়ে না দেখেন। আপুইয়াকে ম্যাক্সিমাম পজিশানে মিডফিল্ড পর্যন্ত দেখা যাচ্ছে, যখন যেখানে প্রয়োজন ও তখন সেখানে গিয়ে সেই পজিশনটায় খেলে দিচ্ছে। এবার যদি থাপাকে নিয়ে বলি, থাপার মধ্যে গত বছর থেকে একটা ছটপটানি দেখা যাচ্ছিল। এবছর থাপা কিন্তু শুরু করেছে আগের বছরের মতোই। থাপার কোয়ালিটি যে ছিল সেটা তো আলাদা করে বলতে লাগে না, কিন্তু প্রথম বছরটা থাপার সেই রকম কোয়ালিটি আমরা দেখতে পাইনি, কিন্তু তারপরের বছর থেকে কিন্তু থাপাকে একটা অন্য কোয়ালিটিতে দেখা গেছে। এবং এবারও থাপা কিন্তু একটা অসাধারণ লেভেলের খেলছে বলা চলে, সারা মাঠ জুড়ে খেলছে। এবং থাপার বাড়ানো থ্রু বল থেকেই কিন্তু গোলটা হয়েছে। অনেকেই বলছেন থাপাকে খানিকটা জনি কাউকোর মতো লাগছে, কিছুটা একমত আমি, কিন্তু জনিকে আমি এখনও কিছুটা হলেও উপরে রাখবো। এবার যদি লিস্টনকে নিয়ে কথা বলি, লিস্টন গত বছর যেরকম পারফরমেন্স করেছিল বা তার খেলার যে ধরন সেই ধরনেই খেলছে। হ্যাঁ, বলতে পারেন একটা সুবিধে এবং একটা অসুবিধে হয়েছে। সুবিধে এইটা হয়েছে যে লিস্টন বারবার অকারণ প্রচুর শট মারতো লেফট সাইড থেকে, সেটা রাইট সাইড থেকে খেলার জন্য অত শট সে মারতে পারছে না। এবং লিস্টনের শটগুলো যে প্রত্যেকটাই গোলে থাকতো, গোল হওয়ার মতো তা ছিল না, প্রচুর শটই গ্যালারিতে উড়ে যেত। তো এবার তার সংখ্যাটা কমে গেছে, কিন্তু যে মারাত্মক শটগুলো থেকে লিস্টন গোল পাচ্ছিল সেই শটগুলো লিস্টনের পা থেকে খুব কম দেখা যাচ্ছে।
বাঁ পা থেকে সে কার্ল করাচ্ছে ঠিকই, কিন্তু সেই ফোর্সটা বা সেই স্পিডটা শটের মধ্যে থাকছে না, যেটা রাইট লেগ থেকে ও নিতে পারে বা যতটা বুলেটের মতো যায় ততটা লেফট লেগ থেকে যাচ্ছে না। কার্ল মারাত্মকই হচ্ছে, একই রকম হচ্ছে, কারণ যে বলটা গিয়ে বার পোস্টে লেগে ফিরে আসে সেই বলটা মারাত্মক কার্ল করেছিল, এবং বলকে কার্ল করানোটাই লিস্টানের স্পেশালিটি। লিস্টার কিন্তু অনেকগুলো সুন্দর ক্রস বাড়িয়েছিল যেগুলো জেমি ম্যাকলারেন টাচ করতে পারেনি বা কোনো প্লেয়ার সেটাকে কনভার্ট করতে পারেনি, কিন্তু ক্রসগুলো কোয়ালিটির ছিল। এবার যদি মেন তিনজনকে নিয়ে কথা বলি, তিন বিদেশি আপফ্রন্টে, রবসন, রবিনো, তার মধ্যে স্কিল আছে, সে চেষ্টা করছে, কিন্তু যে কোনো কারণবশতই আমরা রবসনকে তার ফুল ফর্মে দেখতে পাচ্ছি না। রবসন খাপছাড়াভাবে হঠাৎ করে ভালো খেলছে, তারপরেই যেন তাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর হঠাৎ আবার সে মারাত্মক ভালো খেলছে, তারপর আবার যেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা দেখা যাচ্ছে যে কনসিস্টেন্ট কন্টিনিউয়াল রবসনকে চোখে পড়বে পুরো 90 মিনিট ধরে, যেটা আগে দেখা যেত, সেইটা কিন্তু এখনও মিসিং রয়েছে। দিমিত্রি পেট্রাডস সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, কারণ দিমিত্রি পেট্রাডসকে নিয়ে অনেক চ্যানেলে শুনলাম যে দিমি আবার ফর্মে ফিরে এসছে, দিমি মারাত্মক খেলছে, দিমি আবার সেই পুরনো দিমিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলবো যদি খেলাটা খুব ভালো করে দেখেন, আমার এটা একদমই মনে হয়নি। ওপরের ছবিতে যেখান থেকে দিমি শটটা মারছে, ওই শটে কোনো দিন গোল হয় না, সেটা দিমিও জানে, তবুও মারছে। দিমি আগের ম্যাচে যেরকম খেলছিল এই ম্যাচে প্রায় সেরকমই খেলেছে, গোলটা না পাওয়া পর্যন্ত। গোলটা পাওয়ার পর বলতে পারেন দিমির পুরনো ফর্মের কিছুটা ঝলক আমরা দেখতে পেয়েছি, কিন্তু গোল পাওয়ার আগে পর্যন্ত আমার দিমিকে অনেক অ্যাক্টিভ লেগেছে, কিন্তু আবার বলছি এফেক্টিভ লাগেনি। তবে এটাও বলতে হয় দিমি কিন্তু একটা অদ্ভুত পজিশনে খেলছে, যে পজিশনে দিমি খেলে না, সারা মাঠ জুড়ে খেলছে, পুরো মাঠে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে, যেখানে বল যাচ্ছে সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত দিমির যেগুলো হোমওয়ার্ক সেগুলো কিন্তু দিমি করে যাচ্ছে, হোমওয়ার্ক করে এসছে এবং সেগুলো মাঠে করার চেষ্টা করছে। কিন্তু দিমি এমনই লেভেলের প্লেয়ার যার থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই, এবং দিমি নিজের কোয়ালিটিটাই এমন জায়গায় সেট করে দিয়ে গেছে যে দিমির নিজের পারফরমেন্সই সেই জায়গায় না পৌঁছলে আমাদের কিন্তু মনে ধরছে না। এর জন্য দিমিই দায়ী, তার কারণ হচ্ছে দিমি এখন খারাপ খুব খেলছে এটা বলা যায় না, কিন্তু দিমি এমন লেভেলের খেলে গেছে যে সেটার তুলনায় খারাপ মনে হচ্ছে। এবং দিমির গোলের পর লোবেরাকেও উচ্ছ্বসিত দেখলাম, তার থেকে এটা বোঝা যাচ্ছে যে দিমিকে পুরনো ফর্মে ফেরানোর চেষ্টা লোবেরা করে যাচ্ছেন। দিমি এবং লোবেরা দুজনে মিলেই খাটছেন যাতে দিমি তার পুরনো ফর্ম ফিরে পায়, তাই দিমি গোল করার পরে লোবেরার মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস দেখা গেছিল। জেমি ম্যাকলারেনকে নিয়ে বলার আগে আমি একটা কমেন্টের কথা বলবো। একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে জেমি যে ধরনের স্ট্রাইকার এখনকার মডার্ন ফুটবলে চলে না, ফক্স ইন দ্য বক্স, উঠে দাঁড়িয়ে থাকে, ব্যাক করে আসে না বা বল তৈরি করে না। আমি তাকে বলবো আপনি যেটা বলছেন একদম ঠিক বলেছেন, কিন্তু আমাদের দেশের এই থার্ড গ্রেডেড ফুটবলে জেমি ম্যাকলারেন বিশাল এফেক্টিভ। ওয়ার্ল্ড ফুটবল বা মডার্ন ফুটবল সেটার সঙ্গে এখানে কম্পেয়ার করে লাভ নেই কিছু ক্ষেত্রে অন্তত। এখানে জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার হিট করবে এবং তার সফল হওয়ার চান্স মারাত্মক রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু গোল কানা। শুনতে খারাপ লাগবে, এটাই একদম পাতি ভাষা। যে জায়গা থেকে গতকাল ম্যাকলারেন গোল করেছে, আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ওই জায়গা থেকে আদৌ গোল করতে পারতো কিনা এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন আছে। তাই জেমির ওই প্লেসমেন্টটা আমাদের কাছে অসাধারণ প্লেসমেন্ট বলেই মনে হবে। আর আপনি যে ফুটবলের নিরিখে কথা বলছেন সেই ফুটবলে কিন্তু গতকালের পজিশনে যদি তাদের গোলকিপারও থাকতো সেও গোল করে দিত। আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকার থাকলেও সে গোল করতে পারতো না, হয় গোলকিপারের গায়ে নয় নার্ভাস হয়ে বাইরে মারত। তাই আমি বলবো জেমির লেভেলটাই আলাদা। ইন্ডিয়ান সার্কিটে খেলে যাওয়া বিদেশিদের থেকেও জেমির কোয়ালিটিটা অনেক বেটার। সাহালের খেলা দেখে আমার যেটা মনে হচ্ছে, সাহাল প্রথম একাদশে যে চান্স পাচ্ছে না এটা নিয়ে মনে হচ্ছে যেন ও একটুখানি চাপে রয়েছে। কামিন্স নেমে যা তার খেলা সেটাই খেলেছিল এবং এটা বোঝা যাচ্ছিল যে কামিন্স চাইলে কিন্তু হ্যাট্রিক করতে পারতো, সেরকম সুযোগও ছিল কামিন্সের কাছে। কিন্তু কামিন্সও বুঝতে পারছে যে ফার্স্ট টিমে সে আপাতত নিজের জায়গা পাকা করতে পারেনি, হয়তো সেই কারণেই তার কনফিডেন্সের একটু অভাব হচ্ছে, এটা আমার ধারণা। আমি বলতে পারবো না, আমি তো জানি না, কামিন্সের সঙ্গে কথা বলিনি। আর সমস্যা হচ্ছে ছোট লিগ, ফলে লোবেরার পক্ষেও কিছু করার নেই, সে রিস্ক নিতে পারবে না। যে ফার্স্ট 11টা তাকে রেজাল্ট দিচ্ছে সে সেটাকে বারবার চেঞ্জ করে এক্সপেরিমেন্ট সে করতে যাবে না। ফলে যতক্ষণ না এই ফার্স্ট 11 মারাত্মকভাবে ফেল হচ্ছে, যা মোহনবাগান
ফার্স্ট হাফেই 2টো গোল খেয়ে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে, ততক্ষণ কিন্তু বাকি প্লেয়াররা আরও আগে মাঠে নামার সুযোগ পাবে না। আর মনভীর নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ পাচ্ছে, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারছে না। তো এই ছিল মোটামুটি আমার চোখে গতকালের ম্যাচে মোহনবাগান প্লেয়ারদের পারফরমেন্স। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।